Hello everyone, welcome to our another lesson. Today we are going to talk about completing sentence that is very much important for your SHA upcoming exam, and you can catch 10 mark on this topic. So let's start. At first, you need to understand conditional sentence. That is very much important for completing sentence. এখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্স দেখতে পাচ্ছি। কন্ডিশনাল মূলত চার প্রকার রয়েছে ইংলিশ গ্রামারে। এখানে প্রথম হচ্ছে জিরো কন্ডিশন, তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই মোট চারটি কন্ডিশন। তো জিরো কন্ডিশনে রয়েছে মানে কন্ডিশন অনুযায়ী ফলাফল সবসময় সত্য হবে, সবসময় সত্য হবে। ঠিক আছে? এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে কন্ডিশন অনুযায়ী ফলাফল সবসময় সত্য হবে। এরকম টাইপের যদি কোনো সেন্টেন্স আমরা দেখি তাহলে সেখানে জিরো কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। জিরো কন্ডিশন ইউজুয়ালি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। তবে কিছু ক্ষেত্রে দেখেছি যে ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট হয়। একটা জিনিস মাথায় রাখবা যে গ্রামার ইজ এ জেনারেল ট্রুথ, নট ম্যান্ডেটরি ট্রুথ। ওকে, এটা একটা সাধারণ সত্য। গ্রামার হচ্ছে কি মূলত ভাষা থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু গ্রামার এসেছে। ল্যাঙ্গুয়েজটা আগে এসেছে, সেখান থেকে গ্রামার উৎপত্তি হয়েছে। সো কিছু কিছু বাক্যের ব্যবহার, কিছু কিছু কথোপকথন, এগুলো সেটার নিয়মেই চলে যাচ্ছে। আমরা গ্রামার যারা প্রিপেয়ার করেছে তারা মূলত চেষ্টা করেছে যে বেসিক প্যাটার্নটা বা একটা নির্দিষ্ট প্যাটার্নটা ঠিক রাখার জন্য। তার বাহিরেও সবসময় ব্যতিক্রম কিছু থাকেই দেখবে। তো যাই হোক, দেখো জিরো কন্ডিশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই প্লাস প্রেজেন্ট এই প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর সবসময় মনে রাখতে হবে যে ফলাফল সবসময় সত্য হবে। এখন এই সব বিষয়গুলো বুঝবা কি করে? বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই বাক্যের অর্থ বুঝতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা হয়তো কঠিন খুব কমই থাকে, মানে খুব বেশি যে ওড ওয়ার্ড এগুলো কিন্তু গ্রামার থাকে না। আমি আগেও বলেছি গ্রামারে সবসময় একটু সিম্পল ওয়ার্ডই ব্যবহার করে। এখন যারা একেবারেই পড়াশোনা করে না তাদের জন্য কিন্তু এটা বোঝা বা পারাটা খুবই কঠিন। তবে আমি বলবো যে যদি তোমরা সামনে যে কয়দিন সময় আছে, এই কয়দিন সময় প্রতিদিন অন্তত একটা করে বোর্ড কোশ্চেন সলভ করো, বুঝে অর্থ বুঝে বাংলা মিনিং বুঝে যদি বোর্ড কোশ্চেন সলভ করো, তাহলে কিন্তু খুব সহজেই কমপ্লিট সেন্টেন্সটা তোমরা কভার করতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট। আমরা চলো দেখি। এখানে প্র্যাকটিস রয়েছে। ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কোল্ড। যদি শীত হয় তাহলে অবশ্যই ঠান্ডা হয়, মানে ঠান্ডা লাগে। এটা তো খুব স্বাভাবিক বিষয়, তাই না? মানে এটা কিন্তু খুবই সিম্পল বিষয়। তো আর হচ্ছে একটা জিনিস দেখো, এটা কিন্তু শীত হলে যে ঠান্ডা লাগবেই এটা কিন্তু মানে একদম সত্য। ঠিক আছে? সো ইফ এর অংশটুকু যুক্ত যে অংশটুকু সেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি, আর পরের অংশটুকুকে ফলাফল বা রেজাল্ট বলি। ঠিক আছে? তাহলে আগের অংশের কন্ডিশন হচ্ছে শীত হবে, পরের অংশ ফলাফল হচ্ছে কি ঠান্ডা লাগবে। দেখো ইফ পিপল ইট টু মাচ দে গেট ফ্যাট। যদি মানুষ খুব বেশি খায় সেক্ষেত্রে যে সে মোটা হবে, এটা কি অসত্য? মোটেও না, ফলাফল কিন্তু সত্য। কন্ডিশন অনুযায়ী ফলাফল সত্য। সো এটা হচ্ছে কি জিরো কন্ডিশন। তো বাকি প্র্যাকটিস গুলো করে নিবে। চলো সামনের দিকে আগে। ফার্স্ট কন্ডিশন, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ফার্স্ট কন্ডিশনে কন্ডিশন অনুযায়ী ফলাফল সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আছে। যেমন দেখো, ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন দ্য পার্টি। ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন দ্য পার্টি। এখানে তুমি আমাকে ইনভাইট করে, তুমি যদি আমাকে ইনভাইট করো আমি পার্টি জয়েন করব। এই যে পার্টিতে জয়েন করব বলেছি, এখন যদি কোনো কারণবশত করতে না পারি, কোনো কারণবশত করতে না পারি, তাহলে কি ফলাফল সত্য হবে? না। এখানে বলা হচ্ছে ফলাফল সত্য হওয়ার সম্ভাবনা আছে, তবে একদম যে সত্য হবেই এটা কিন্তু না। ঠিক আছে? ওকে, ইফ শি কাম আই উইল গো। যদি সে আসে আমি যাব, সে আসলে আমি যাব এটা বলেছি, কিন্তু আমি তো নাও যেতে পারি বা কোনো কারণে যাওয়া নাও হতে পারে। ইফ ইউ প্লে ইন দ্য রেইন। যদি তুমি বৃষ্টির মধ্যে খেলো, ইফ ইউ উইল ক্যাচ কোল্ড। তোমার ঠান্ডা লাগবে, তাই না? তো তুমি যদি বৃষ্টির মধ্যে খেলো তোমার ঠান্ডা লাগবে। এখানেও কিন্তু ফলাফলটা সত্য সম্ভাবনা আছে, ঠান্ডা যে লাগবেই এরকম কোনো ব্যাপার না। এরপরে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে সম্ভাবনা ছিল, মানে কন্ডিশনটাও ঘটার সম্ভাবনা ছিল, ফলাফলটাও ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে যে ঘটবেই বা ঘটেছিল এরকম কিন্তু কিছু নাই। ওকে, যেমন দেখো, ইফ শি কাম আই উড গো দেয়ার। যদি সে আসতো আমি সেখানে যেতাম। যদি সে আসতো মানে অতীতের কথা বলতেছে, এখানে সেকেন্ড কন্ডিশন কিন্তু অতীতের কথা বলতেছে। যদি সে আসতো আমি যেতাম, তার মানে কি সে আসেও নি, আমি যাইও নি, তাই না? দেখো এখানে ইফ এর পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিট এবং তার পরের বাক্যটা সাবজেক্ট প্লাস
উড কুড মাইট যে কোনো একটা বসতে পারে ভার্বের বেস ফর্ম। ওকে, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম না। আমি যদি তুমি হতাম আমি কাজটি করতাম না। এখন কে কে হলে কাজটা করতো না এটা তো আগেই বলা যায় না, আর যদি হতো তাহলেই বোঝা যেত যে পজিশন পাওয়ার পরে মানুষের কেমন চেঞ্জ হয় আর কি। তো এনিওয়েজ, ইফ আই ওন দ্য লটারি আই উড বাই এ বিগ হাউস, যদি আমি লটারি জিততাম তাহলে আমি একটা বড় বাড়ি, লটারিও জিতিনি, বাড়িও কেনা হয়নি, তাই আমি গরিব। নো প্রবলেম। ওকে, দেন থার্ড কন্ডিশনাল। ওকে, থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে এই প্লাস পাস্ট পারফেক্ট, অবশ্যই কিন্তু এখানে মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট আসলে, যদি পাস্ট পারফেক্ট আসে সেক্ষেত্রে অবশ্যই হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে। এই জায়গাটাতে কিন্তু অনেকেই মিস্টেক করে, ঠিক আছে। সো আগের বাক্যে দেখো, এখানে তুমি যদি আগের বাক্যে খেয়াল করো, যে সি নাম্বারে ইফ ফাদার হ্যাড এনাফ মানি, এখানে ফাদার হ্যাড এর পরে কিন্তু ভার্ব নাই, সেখানে হ্যাডটাই কিন্তু মূল ভার্ব। ওকে, তাই হ্যাড দেখলেই আবার সেটা যে থার্ড কন্ডিশন হবে এটা কিন্তু ভাবার কোনো প্রয়োজনীয়তা নাই। যেমন এখানে লাস্টের এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড ক্যাপচার দিস ভিউ, যদি আমার ক্যামেরা থাকতো আমি ভিউটা ক্যাপচার করতে পারতাম। তো এখানে কিন্তু হ্যাড ঠিকই আছে, বাট এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন। কেন? কারণ এখানে হ্যাডটা মেইন ভার্ব, সেকেন্ড ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে বসছে, ঠিক আছে। পাস্ট ইনফিনিটে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, সেই সেকেন্ড ফর্ম হিসেবে বসছে, এখানে কিন্তু হ্যাডটা অক্সিলারি ভার্ব না। আর থার্ড কন্ডিশনে কি, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, আর তারপরে যে মূল ভার্ব থাকবে সেই ভার্বের থার্ড ফর্ম বসতে হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, সেই ক্ষেত্রে এটা একমাত্র হবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, সো থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে দেখো, ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখতাম আই উড হ্যাভ হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। এখানে কিন্তু সম্ভাবনা ছিলই না। হুম, মানে ফলাফলটা সত্য হওয়ার সম্ভাবনা ছিলই না, কারণ আমি তাকে দেখিই নাই, বুঝছো। আমি তাকে সাহায্য করতে পারতাম যদি আমি তাকে দেখতাম, আমি তাকে তার মানে দেখিই নাই, তার মানে তাকে আমার সাহায্য করার সম্ভাবনা ছিলই না। ওকে, ইফ আই হ্যাড নো দ্য অ্যাড্রেস আই উড হ্যাভ শোন ইউ দ্য হাউস, যদি আমার অ্যাড্রেসটা আমি জানতাম তাহলে আমি তোমাকে আহ, বাড়িটা দেখাতাম, ঠিক আছে। তো এরকম দেখো লাস্টের এক্সাম্পলটা দেখো, যে নাম্বার, ইফ আই হ্যাড এ ক্যামেরা, এক্ষেত্রে কিন্তু হ্যাড একটা অক্সিলারি ভার্ব প্রথমটা, এবং পরেরটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে বসছে। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড হ্যাভ ক্যাপচার্ড দিস ভিউ, এখানে উড হ্যাভ ক্যাপচার্ড, পরের বাক্যে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থাকবে। আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের সাথে হ্যাভ ব্যবহার করলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, কারণ এটাও পাস্ট পার্টিসিপল ফর্মেটেই ব্যবহার হয়। ওকে, সো এই ছিল আমাদের 4টা কন্ডিশন। আরেকটা জিনিস মনে রাখবা, নেগেটিভ কন্ডিশনের ক্ষেত্রে, নেগেটিভ কন্ডিশনের ক্ষেত্রে আমরা জাস্ট খালি ইফ এর জায়গাতে আনলেস ব্যবহার করি, বাকি সব প্যাটার্ন সেম। ওকে, বাকি সব প্যাটার্ন কিন্তু একদম সেম। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো। আগে আমরা পড়েছি যদি তুমি কঠোর পরিশ্রম করো, এখন আমরা পড়ছি যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ। আনলেস উই হারি, যদি না আমরা হচ্ছে তাড়াতাড়ি করি, উই উইল বি লেট ফর দ্য শো, আমরা শোটা মিস করবো বা শো তে যেতে আমাদের দেরি হয়ে যাবে। আনলেস হি হ্যাড পারমিশন, আনলেস হি হ্যাড পারমিশন for his parents he wouldn't travel alone, এখানে কিন্তু হ্যাড এর পরে পারমিশন কিন্তু ভার্ব না, ঠিক আছে, পারমিশন এখানে নাউন। সো এই জায়গাটা কিন্তু সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আসতেছে, নেগেটিভ সেকেন্ড কন্ডিশন। আনলেস হি হ্যাড পারমিশন ফ্রম হিজ প্যারেন্টস হি উডেন্ট ট্রাভেল অ্যালোন, যদি না তার পারমিশন থাকতো তাহলে সে একা একা ট্রাভেল করতো না। তারপরে দেখো, আনলেস ইউ হ্যাড সাজেস্টেড ইট, আনলেস ইউ হ্যাড সাজেস্টেড ইট, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা থার্ড কন্ডিশন, নেগেটিভ থার্ড কন্ডিশন। ওকে, আনলেস ইউ হ্যাড সাজেস্টেড ইট, যদি না তুমি এটা সাজেস্ট করতে, আই উডন্ট হ্যাভ ফোন হিম, আমি তাকে ফোন করতাম, ঠিক আছে, তাকে ফোন করতাম না, ঠিক আছে, যদি না তুমি এটা সাজেস্ট করতে, তুমি সাজেস্ট করেছিলে জন্যই ফোন করেছিলাম, এরকম কিছুই বোঝাচ্ছে। সো এটা কিন্তু খুবই সিম্পল। আরেকটা জিনিস তো আমরা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এই যে ইফ বা আনলেস এটা কিন্তু বাক্যের মাঝেও থাকতে পারে। যেমন এখানে দেখো ই নাম্বার এক্সারসাইজটা দেখো, ইউ উইল বি আনহ্যাপি আনলেস ইউ ব্রেক আপ উইথ হার, ইউ উইল বি আনহ্যাপি, যদি না তুমি কি তার সাথে ব্রেকআপ করতে, যদি না তুমি তার সাথে ব্রেকআপ করো, প্রেজেন্ট ইনফিনিটি আছে, ইউ উইল বি আনহ্যাপি, ঠিক আছে। যদি তুমি সাথে ব্রেকআপ না করো তাহলে তুমি হবে কি, আনহ্যাপি হবে, অসুখী হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা আনলেসটা বাক্যের বা ইফটা বাক্যের মাঝখানেও ব্যবহার করতে পারি, এবং ইফের সাথে পরের অংশটুকু হচ্ছে ইফের সাথের অংশ। আর একটা জিনিস মনে রাখবা, যখন আমরা শুরুতে ব্যবহার করেছি তখন কিন্তু প্রথম অংশের পরে কমা ছিল, কিন্তু যদি মাঝখানে ব্যবহার করি তাহলে প্রথম অংশের পরে কমা থাকবে না, কারণ প্রথম অংশটা শেষে চলে যাচ্ছে, আনলেসটা মাঝখানে চলে আসতেছে, মিডিল এখানে কনজাংশন ব্যবহার হচ্ছে, ঠিক আছে। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। এরপরে আমরা আরো কিছু কনজাংশন দেখবো,
and আমরা জানি দুটো সিমিলার ওয়ার্ডস ফ্রেজ অর ক্লজেস অর প্রিফিক্স কে যুক্ত করে। এখানে খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনস এন্ড কম্পিউটার্স দুটা নাউন কে যুক্ত করলো, ওয়ার্ড কে যুক্ত করলো। শোয়ার আই হ্যাভ টু শোয়ার এন্ড চেঞ্জ, এখানে দুটো ভার্ব কে যুক্ত করছে। সরি, আই হ্যাভ টু শাওয়ার অর এন্ড চেঞ্জ, আমাকে শাওয়ার নিতে হবে এবং চেঞ্জ করতে হবে। দ্য ফটোজ আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা এবং কালো, ঠিক আছে। মাই বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড মাই ফাদার্স ফাদার বোথ কাম ফ্রম ওয়েলস, আমার বেস্ট ফ্রেন্ড এবং ফাদার্স ফাদার মানে কি দাদা, তারা দুজনেই কোথা থেকে আসছে? ওয়েলস থেকে আসছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস নাকি? ওকে। She got to door and put the key in the latch. Okay, so she got to the door, এখানে কিন্তু দুটো ক্লজকে মানে এখানে দুটো ক্লজকে এখানে কিন্তু যুক্ত করেছে এন্ড, ঠিক আছে। এরপরে দেখো বাট এন্ড কিন্তু সিমিলার সিমিলার কাছাকাছি এই জিনিসগুলোকে যুক্ত করে, কিন্তু বাট দুইটা ডিসিমিলার আলাদা বৈশিষ্ট্যের ওয়ার্ড ফ্রেজ ক্লজকে যুক্ত করে। যেমন দেখো শি অলওয়েজ ওয়ান্টস টু বি সাকসেসফুল বাট শি ইজ সো লেজি, সে সবসময় চায় সাকসেস হতে কিন্তু সে অনেক লেজি। আমাদের কিন্তু অনেকেই রয়েছেন যারা কিন্তু অনেক কিছু করতে চায় বাট আলটিমেটলি তারা কিছুই করে না, ঠিক আছে, তারা খুব লেজি প্রকৃতির। সেরকম বিপরীত শব্দের ক্ষেত্রে আমরা বাট ব্যবহার করি। নেক্সট আমাদের অনেকগুলো টপিক আছে। সো অ্যান্ড দেয়ারফর, দেখো আমরা কিন্তু এই জায়গাটাতে জাস্ট খালি এই কনজাংশন গুলোকে একটু রিভিউ করে আমরা প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিস থেকেই মূলত আমরা শিখবো কিভাবে আমাদের এইগুলো সলভ করতে হয়। যদি আমরা প্র্যাকটিস করার থেকে এই সমস্ত রিভিউগুলোতে এই সমস্ত গ্রামারগুলোতে বেশি সময় দিই তাহলে কিন্তু আমরা এক্সপার্ট হতে পারবো না। এক্সপার্ট হতে সময় লাগবে আমাদের, হ্যাঁ। এটাও ভালো করে পড়তে হবে, তবে প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের রিভিশন হয়ে যাবে বারবার, তখন কিন্তু আমরা সহজেই ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু আমরা ইউজুয়ালি কি করি যে আমরা যখন এলাকায় প্রাইভেট পড়ি তখন দিনের পর দিন শুধু গিয়ে রুলস শিখি, প্র্যাকটিস করা হয়ে ওঠে না, এবং এই জন্য আমাদের ছেলেমেয়েরা এই জিনিসগুলোর যে ক্লিয়ার কনসেপ্ট গুলো, যে মূলত পাঠ্যগুলো কোথায় তৈরি হয়, পাঠ্যগুলো তৈরি হয় কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে। রুলস যেটা আছে সেটা তো আছেই, কিন্তু রুলস এর বিভিন্ন অ্যাপ্লিকেশন মানে ভ্যারিয়েন্ট যে অ্যাপ্লিকেশন গুলো হয় সেগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসেই কিন্তু পার্থক্যটা আমরা বুঝতে পারি। এখানে দেখো সো অ্যান্ড দেয়ারফর সেজন্য বা সুতরাং এই টাইপের অর্থ বোঝায়। টু স্পেসিফাই অর মেনশন দ্য রেজাল্ট অফ এনি ইভেন্ট, we use so as a subordinate conjunction to introduce clause of result or decision. Okay, আমরা কিন্তু রেজাল্ট এবং ডিসিশন জানানোর ক্ষেত্রে সো আর দেয়ারফর আমরা ইউজ করি। যেমন দেখো উই ওয়ার হাংরি, আমরা ক্ষুধার্ত ছিলাম, সো তাই কি করব, তাই উই স্টপড এট এ ক্যাফে ফর স্ন্যাক, আমরা একটা স্ন্যাক নেওয়ার জন্য বা স্ন্যাক খাওয়ার জন্য আমরা একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। আই গট দেয়ার লেট, ইট ওয়াজ এ লং জার্নি, খুবই দীর্ঘ জার্নি ছিল, সো আই এম ভেরি টায়ার্ড নাই, তাই আমি খুবই ক্লান্ত। এভাবে কিন্তু আমরা সো এন্ড দেয়ারফরটা ইউজ করি কি কিসের ক্ষেত্রে, আমরা ফলাফল মানে আগের বাক্যের সাথে পরের বাক্যে একটা ফলাফল দেখানোর জন্য। বিকজ এন্ড বিকজ অফ, জাস্ট এখানে মনে রাখবা যে বিকজ এবং বিকজ অফ দুইটা কারণ হিসেবে দুইটা কারণ অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এই জায়গাটাতে আমাদের মনে রাখতে হবে যে বিকজ এর পরে একটি সেন্টেন্স ব্যবহার করা হয় যেটাকে আমরা ক্লজ বলি, কিন্তু বিকজ অফ এর পরে আমরা শুধু একটা নাউন ফ্রেজ বা নাউন ব্যবহার করি। ওকে, যেমন দেখো 1 নাম্বার, উই ওয়েন্ট বাই বাস বিকজ ইট ওয়াজ চিপার, আমরা বাসে গিয়েছিলাম কারণ এটা খরচ কম, ঠিক আছে। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, গেম ক্যান্সেল বাতিল হয়ে গিয়েছিল বিকজ অফ দ্য স্নো, সহজেই বললাম যে বিকজ অফ দ্য স্নো, কিসের, তুষারের কারণে, তুষারপাতের কারণে গেমটি ক্যান্সেল হয়ে গেছিল। কিন্তু আগের বাক্যে আমরা দেখেছি উই ওয়েন্ট বাই দ্য বাস বিকজ ইট ওয়াজ চিপার, পরে কিন্তু বিকজ এর পরে কিন্তু একটা বাক্য রয়েছে, একটা সেন্টেন্স রয়েছে, এটুকু পার্থক্য বুঝতে হবে। দুইটাই কারণ অর্থে ব্যবহার হয়, কিন্তু পার্থক্য হচ্ছে বিকজ এর পরে সেন্টেন্স থাকবে আর বিকজ অফ এর পরে একটা ফ্রেজ থাকবে, নাউন বা নাউন ফ্রেজ থাকবে। ইন স্পাইট অফ ডিসপাইট, এটা হচ্ছে অনেকটা দেখো সামথিং হ্যাপেন্ড অলদো সামথিং ইজ মাইট হ্যাভ হ্যাপেন্ড, কোনো কিছু ঘটতে পারতো বাট সেখানে অন্য কিছু ঘটেছিল, এরকম অর্থে ব্যবহার করা হয়। ইনস্পাইট অফ, ইনস্পাইটের সাথে অফ ব্যবহার হয়, ডেসপাইটের সাথে কিন্তু অফ ব্যবহার হয় না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, জাস্ট এইটুকু পয়েন্ট থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো কি রয়েছে, এক্সাম্পল, দে নেভার মেড মাচ মানি ইন স্পাইট অফ দেয়ার সাকসেস, they never made much money in spite of their success. In spite of the pain in his leg, he completed the marathon. তার পায়ে ব্যথা থাকা সত্ত্বেও কিন্তু সে কি করেছে, ম্যারাথনটা কমপ্লিট করেছে। দেখো এখানে কিন্তু একটা বাধা রয়েছে,
সামথিং হ্যাপেন্ড, কিছু ঘটেছিল, অলদো সামথিং এলস মাইট হ্যাভ হ্যাপেন্ড, যেখানে অন্য কিছু ঘটতে পারত, মানে কি তার যে পায়ে আঘাত পেয়েছে সেখানে কিন্তু সে ম্যারাথনটা কমপ্লিট নাও করতে পারে, ঠিক আছে। তারপর দেখো ডেসপাইট হ্যাভিং এ হেডেক, ডেসপাইট হ্যাভিং এ হেডেক, তার মাথা ব্যথা থাকা সত্ত্বেও, মাথা ব্যথা থাকা সত্ত্বেও আই হ্যাড এ গ্রেট বার্থডে, মাথা ব্যথা থাকা সত্ত্বেও কি আমরা একটা খুব ভালো বার্থডে উপার্জন করেছিলাম। তারপর দেখো 4 নাম্বার, দ্য ট্রেন ওয়াজ ক্যান্সেলড ইন স্পাইট অফ দ্যাট উই অ্যারাইভড অন টাইম, আমরা সময় মতো পৌঁছানো সত্ত্বেও কি ট্রেনটা ক্যান্সেল করা হয়েছে। তো এভাবে কিন্তু এই সমস্ত অর্থে আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করতে পারি। এন্ড দেন নেক্সট কোশ্চেন হচ্ছে দো অলদো, দো অলদো ব্যবহার করে হচ্ছে টু শো কন্ট্রাস্ট বিটুইন টু ইনভার্সড সেন্টেন্স, ওকে। এনিওয়েজ দেখো আমরা দুটো ইনভার্স সেন্টেন্সকে ব্যবহার করার জন্য কিন্তু এখানে আমরা কি করতে পারি, দো অলদো ব্যবহার করতে পারি। যেমন দেখো এভরিওয়ান এভরিওয়ান এনজয়েড দ্য ট্রিপ টু দ্য ফাইনাল although we lost the match, everyone enjoyed the trip to the final although আমরা কি লস্ট দ্য ম্যাচ, আমরা হেরে যাওয়া সত্ত্বেও সবাই কি করছে, যে ফাইনালের যে ট্রিপটা সেটাকে এনজয় করছে। তো ইট ওয়াজ রেইনি, যদিও এটা রেইনি ছিল, এটা রেইনি ছিল, উই পুট অন আওয়ার জ্যাকেটস অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক, যদিও কি বৃষ্টি ছিল তারপরেও কি আমরা জ্যাকেট পরে বাইরে গিয়েছিলাম, ওকে। সো এরকম একটা কিছু হওয়া সত্ত্বেও আরেকটা কিছু করা, এই সমস্ত অর্থে কি আমরা দো অলদো ব্যবহার করে থাকি। দো এর পরে ইউজুয়ালি তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতেও পারে, যেমন 9 নম্বর কোশ্চেন দেখো, দো দে আর রিচ, তারা গরিব হওয়া সত্ত্বেও দে লিড সিম্পল লাইফ, সরি তারা ধনী হওয়া সত্ত্বেও দে লিড সিম্পল লাইফ, তারা খুব সাধারণ জীবনযাপন করে, এটাই ঠিক, ওকে, সাধারণ জীবনযাপন করাই ভালো। অ্যান্ড দ্য নেক্সট, সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, এখানে একটা সেন্টেন্স প্যাটার্ন রয়েছে, এটা মনে রাখবা যে সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর ক্ষেত্রে আগের বাক্যে জেরে থাকলে কেন, পরের বাক্য সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট ভার্ব, ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে যদি মনে রাখবো যে আগের বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরের বাক্য ক্যান অথবা মে ব্যবহার হয়, যদি আগের বাক্য পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের বাক্য কুড অথবা মাইট ব্যবহার করা হয়। যেমন দেখো এক্সাম্পল, আই উইল গো বাই কার সো দ্যাট আই ক্যান টেক মোর লাগেজ, আমি কার নিয়ে গিয়েছিলাম, কার নিয়ে যাবো যেন আমি অনেক লাগেজ নিতে পারি। আচ্ছা, we left a message with his neighbor so that uh, he would know would call we could called, ঠিক আছে, so that he would know called, আমরা এখানে তার প্রতিবেশীর কাছে একটা মেসেজ দিয়েছিলাম বা আমরা রেখে গেছিলাম যেন সে বুঝতে পারে যে আমরা তাকে ডেকেছিলাম, হুম, তো সে জানে আমরা তাকে ডেকেছিলাম। তারপর 4 নম্বর দেখো, my son went to bed early yesterday so that he could get up on time this morning, মানে আমার সন্তান কি গতকাল তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিল যেন সে সকাল সকাল উঠতে পারে, ঠিক আছে, সে যেন সকালে আগে উঠতে পারে। সো এই ছিল মূলত হচ্ছে সো দ্যাট এর দ্যাট এর নিয়ম। তারপরে দেখো লিস্ট অর টু প্রিভেন্ট সামথিং ফ্রম হ্যাপেনিং, এই টাইপের অর্থ বোঝাতে কিন্তু লিস্ট অর ব্যবহার করা হয়। সো যেমন দেখো পুট অন ইউর কোট, পুট অন ইউর কোট লিস্ট ইউ কুড ক্যাচ দ্য কোল্ড, তুমি তোমার কোট বা সোয়েটার পরে নাও, লিস্ট ইউ শুড। এটা যে মনে রাখবা যে লিস্টের ক্ষেত্রে নিয়ম, আগের বাক্য যদি ইম্পারেটিভ হয় পরের বাক্যে অবশ্যই ইউ ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসেবে, আর লিস্টের পরে সবসময় শুড ব্যবহার করা হয়, লিস্টের পরে কি সবসময় শুড ব্যবহার করা হয় অক্সিলারি ভার্ব হিসেবে। 2 নম্বরে দেখো, আই হারিড টু দ্য এয়ারপোর্ট লিস্ট আই শুড বি লেট ফর দ্য প্লেন। 3 নম্বর, স্পিক কোয়াইটলি লিস্ট শি শুড, দেখো স্পিক কোয়াইটলি লিস্ট শি শুড হিয়ার আস, শান্তভাবে কথা বলো বা অথবা সে আমাদেরকে শুনতে পারে, তো এখানে অন্য কাউকে মেনশন করছে এই জন্য কিন্তু সি ব্যবহার করা হয়েছে। তারপর দেখো হি রেন ওয়ে লিস্ট হি শুড বি সিন, সে চলে গিয়েছিল নতুবা কি তাকে দেখতে পেতাম, ঠিক আছে, এরকম টাইপের বোঝাচ্ছে। তো লিস্টের পরে কিন্তু সাবজেক্ট আমাদের আগের বাক্য অনুযায়ী বসবে, পরের কিন্তু লিস্টের পরে আমাদের শুড থাকতে হবে, এটা একটা সিম্পল প্যাটার্ন, ওকে, মনে রাখবে। টিল আনটিল পর্যন্ত, না পর্যন্ত, এটা কানেক্টিং অ্যান ইভেন্ট টু এ পয়েন্ট ইন টাইম, এখানে মনে রাখবা যে কোনো একটা সময় পর্যন্ত বা কোনো একটা সময় না পর্যন্ত কোনো কিছু না করা বা কোনো কিছু করা, এই টাইপের কিছু বোঝায়। যেমন আই উইল স্টে হিয়ার আনটিল ইউ কাম ব্যাক,
তুমি না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। উই হ্যাভ টু ওয়েট আনটিল হি অ্যারাইভস। সে না যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা হয় করতে হবে, ঠিক আছে? আই ওয়ন্ট স্টার্ট কুকিং আনটিল ইউ কাম হোম। তুমি বাড়ি না আসা পর্যন্ত আমি রান্না শুরু করব না, ঠিক আছে? আই ক্যান্ট রিড নিউজ পেপার আনটিল আই ফাইন্ড মাই গ্লাসেস। আমি আমার গ্লাস খুঁজে না পাওয়া পর্যন্ত আমি নিউজ পেপার পড়তে পারবো না। এই যে খুবই সিম্পল কিন্তু এই টিল আনটিল। টিল আনটিল দুইটাই ব্যবহার করা যায়, ঠিক আছে? দুইটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তারপরে অ্যাজ ইফ অ্যাজ দো, এটা দুইটা প্যাটার্ন রয়েছে। দেখো, অ্যাজ ইফ এর আগের বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের বাক্য পাস্ট ইনডিফিনিট হবে। আর অ্যাজ ইফ এর আগের বাক্য যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের বাক্য পাস্ট পারফেক্ট হবে। যেমন দেখো, হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তারপরে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। আগের বাক্য প্রেজেন্ট হলে পরের বাক্য পাস্ট ইনডিফিনিট, আগের বাক্য পাস্ট ইনডিফিনিট হলে পরের বাক্য পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়মটা খুবই সিম্পল, মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে অ্যাজ অর সিন্স, টু কানেক্ট দ্য রেজাল্ট উইথ কজ, কারণের সাথে ফলাফলকে যুক্ত করে, ঠিক আছে? সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি সল্টি, যেহেতু পানি কি ছিল, খুবই লবণাক্ত ছিল। উই কুডন্ট ড্রিঙ্ক ইট, আমরা এটা পান করতে পারি নাই, ঠিক আছে? যেহেতু ছিল না, পান করতে পারতাম না। ওকে, অ্যাজ হি ডিডন্ট ফিল ওয়েল, যেহেতু সে ভালো বোধ করছিল না, সে ডিসাইডেড টু স্টে হোম, তাই সে বাসায় থাকার সিদ্ধান্ত নিল। সো এখানে সিন্স অ্যাজের কিন্তু যেহেতু কারণ অর্থে এটা কিন্তু আমরা ব্যবহার করি। এন্ড দেন সিন্স এর একটা নিয়ম আছে। সিন্স এটা হচ্ছে তোমার ফ্রম অ্যান ইভেন্ট ইন দ্য পাস্ট আনটিল এ লেটার পাস্ট নাও, মানে আমরা বলতেছি যে অতীতের আম, অতীতে আমরা কি, যে একটা ইভেন্ট আর পরবর্তী ইভেন্টটাকে কারেক্ট করতেছে। দেখো, ইট ওয়াজ 10 ইয়ার্স সিন্স আই হ্যাড সিন ইউ লাস্ট, মানে কি, আমি তোমাকে দেখেছিলাম শেষবারের মতো যখন দেখেছিলাম তখন ছিল কি 10 বছর। তারপরে দেখো 5 ইয়ার্স হ্যাভ পাসড সিন্স উই ফার্স্ট মেট। এক্ষেত্রে সিন্সের ক্ষেত্রেও কিন্তু যদি আহ, আগের বাক্য প্রেজেন্ট হয়, পরের বাক্য পাস্ট ইনডিফিনিট, আগের বাক্য পাস্ট ইনডিফিনিট, পরের বাক্য পাস্ট পারফেক্ট, কিন্তু কারণ এখানে অর্থটা কিন্তু ভিন্ন। আর এখানে কিন্তু আগে যেমন সিন্স অ্যাজটা আমরা বাক্যের শুরুতে ব্যবহার করতে পেরেছি, এখানে কিন্তু এই অর্থে যে ব্যবহারটা হচ্ছে, এখানে কিন্তু সিন্সটা সবসময় বাক্যের মাঝখানে থাকবে, ঠিক আছে? তাহলে 5 ইয়ার্স হ্যাভ পাসড সিন্স উই ফার্স্ট মেট, আমরা আহ, যে দেখা করেছিলাম বা আমাদের যে দেখা হয়েছিল সেটা 5 বছর গত হয়েছে, ওকে, 5 বছর হয়ে গেছে। এরপরে দেখো সো ডট দ্যাট, এখানেও কিন্তু একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কি সো বা দ্যাট এর আগের অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ ক্যান ক্যানট ব্যবহার করে, এবং আগের অংশ যদি আমাদের পাস্ট হয়, পরের অংশ কুড নট ব্যবহার করে। যেমন দেখো, দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট। দ্য লোড ইজ সো হ্যাভি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট, এখানে কিন্তু সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে পরের অংশ অবশ্যই নেগেটিভ হবে, ঠিক আছে? দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল, সে লোডটি এতই ভারী যে আমি বহন করতে পারি না। সে ব্যক্তি এতই দুর্বল যে সে হাঁটতে পারতো না, ঠিক আছে? এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারতো না। তারপর দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এইটা হচ্ছে মানে কোনো কিছুর উপযুক্ত সময়, প্রপার টাইম, এটা বোঝাতে হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার পলিসি, এটাই উপযুক্ত সময় আমরা আমাদের পলিসি চেঞ্জ করব। ইট ইজ হাই টাইম উই প্রিভেন্টেড করাপশন, এটাই উপযুক্ত সময় আমরা করাপশন প্রিভেন্ট করব বা প্রতিরোধ করব, ঠিক আছে? দেন হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড হোয়েন নো সোনার হ্যাড ডট ডট দেন। হার্ডলি হ্যাড আর স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন বসে, আর নো সোনার হ্যাড এর দেন বসে। হার্ডলি হ্যাড এর পরে কিন্তু ভার্বের প্রথমে নাউন বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড বা নো সোনার হ্যাড সবগুলোর ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে তারপরে কি নাউন বসবে, সরি ভার্বের থার্ড ফর্ম বসবে, ঠিক আছে? যেমন হার্ডলি হ্যাড উই রিচড, এখানে দেখো উই, এখানে সাবজেক্ট বসে, তারপরে রিচড থার্ড ফর্ম। দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, এখানে অর্থটা এরকম যে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল। স্কার্সলি হ্যাড দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, ক্লাসরুমে টিচার প্রবেশ করতে না করতেই when the students stood up, স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। no sooner had he gone out of the house then our guest arrived, সে বাড়ি থেকে বের হতে না হতেই আমাদের অতিথি চলে আসলো। and then as soon মানে যেই মাত্র বা যখনই, যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? এরকম অর্থে as soon as ব্যবহার করা হয়। সো as soon as এর পরে ইউজুয়ালি হচ্ছে past indefinite plus past indefinite ব্যবহার করা হয়। as soon as the thief was the thief saw a policeman he ran away, পুলিশম্যান দেখার সাথে সাথে সে কি করলো, দৌড়ে পালালো। as soon as we heard the bad news we left the house, আমরা ব্যাড নিউজ শোনার সাথে সাথে আমরা বাড়ি ত্যাগ করলাম, ওকে? এন্ড দেন কিছু রিলেটিভ প্রোনাউন রয়েছে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এখানে হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোম, হুজ, এরকম আরো কিছু প্রোনাউন রয়েছে যেগুলো আমরা কি করতে পারি, বাক্যের মাঝে ব্যবহার করতে পারি।
বা হচ্ছে শেষের দিকে ব্যবহার করে আমরা কি করতে পারি, এটাকে একটা মানে মোট কথা দুইটা কনজাংশন আমরা এখানেই ক্লজ ইউজ করতে পারি। যেমন দেখো, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, এখানে কিন্তু আমি সহজে বলতে দ্য ম্যান ইজ মাই ব্রাদার, দ্য ম্যান ইজ মাই ব্রাদার, ঠিক আছে। কিন্তু সেই মানুষটা কে আমি এখানে একটু ব্যাখ্যা করে রিলেটিভ প্রোনাউন ইউজ করছি, যে হু কেম হিয়ার ইয়েস্টারডে, দ্য ম্যান লোকটি যে গতকাল এখানে এসেছিল, ইজ মাই ব্রাদার আমার ভাই, ঠিক আছে। এই দ্য ম্যানকে কিন্তু ব্যাখ্যা করছে হু, ঠিক আছে। তারপর দেখো, দিস ইজ দ্য বুক হুইচ ইজ নাও আউট অফ প্রিন্ট, এই বইটি এখন আর কি নাই, কপি নাই, এই বইটির এখন আর কি নাই, কপি নাই। তারপরে যদি আমরা খুব মানে ডিটেলসে করি, এটাই হচ্ছে সেই বই যেটার আর কোনো কপি নাই। আই ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট, আমি জানি না তারা কি চায়, ঠিক আছে। এই যে আই ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট, এখানে হোয়াট যুক্ত করে কিন্তু আরেকটা সেন্টেন্স আমরা ব্যবহার করছি, সেখানে কিন্তু আমরা দুইটা ক্লজ পাচ্ছি, ঠিক আছে। সো এখানে রিলেটিভ প্রোনাউনগুলো আমরা এভাবে ব্যবহার করি। হোয়াট মানে কি, তারপরে হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুম, হুজ, হুম কাকে, হুজ কার, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এছাড়াও যে রিলেটিভ অ্যাডভার্বগুলো রয়েছে, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। হাই কারণ অর্থে, হোয়াই কারণ অর্থে, তারপরে হোয়ার হচ্ছে কোথাও কোনো কিছু আছে, যেথা, এরকম অর্থে ব্যবহার করা হয়। হোয়েন সময় অর্থে ব্যবহার করা হয়। তারপরে কি রয়েছে, হাউ, কিভাবে, কোনো কিছু কিভাবে করা হয়েছে, এই অর্থে ব্যবহার করা হয় হাউ। সো এভাবে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স গুলো করে থাকি। আরো কিছু দেখা যাচ্ছে নিয়ম রয়েছে, এত মানে খুঁটিনাটি তোমাদের এখন না জানলেও চলবে, সেগুলো আমরা সময়ের সাথে সাথে প্র্যাকটিস করতে 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 যদি পাই, করতে করতে আমরা যেগুলো পাবো সেগুলো আমরা সলভ করে নিব। সেগুলো সলভ করার মাধ্যমে আমরা কিন্তু আরো বেশি এক্সপার্ট হতে পারবো এই কমপ্লেক্স সেন্টেন্স পার্টটাতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে গুরুত্বপূর্ণ কোনো প্র্যাকটিস নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ। তোমরা সেই পর্যন্ত এই যে আজকে যে গ্রামাটিক্যাল পয়েন্টগুলো তোমাদেরকে পড়ালাম, বোঝানোর চেষ্টা করলাম, সেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা যখন প্র্যাকটিসে আসবো তখন কিন্তু এগুলো খুব সহজেই সলভ করতে পারবো। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।